আচ্ছা, আজ আমাদের ফেসবুক মার্কেটিংয়ের ৩য় ক্লাস এবং এ পর্যন্ত আমরা ফেসবুক মার্কেটিংয়ের মার্কেট রিসার্চ কিভাবে করতে হয় সেগুলো দেখেছি এবং কিভাবে আমরা একটি প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারি সেটাও দেখেছি। এবং আজকের ক্লাসে আমরা দেখব যে কিভাবে ফেসবুকে কিভাবে মার্কেটিং করা যায় এবং তার আগে আমরা একটু জানার চেষ্টা করি যে কেন অ্যাকচুয়ালি আমরা ফেসবুকে মার্কেটিং করব? বা বিভিন্ন ব্র্যান্ড বা কোম্পানি কেন বা তাদের মার্কেটিংগুলো ফেসবুকে করবে বা ফেসবুকে তাদের ব্র্যান্ডের প্রচার প্রসারণা করবে, তাই তো? দেখেন পৃথিবীতে প্রায় ৩৫০ কোটি মানুষ আসলে ফেসবুক ইউজ করে। তাহলে এই ফেসবুকের কি একটা ক্ষমতা, তাই না? যে ৩৫০ কোটি মানুষকে তারা এক জায়গায় করে ফেলছে। এই কারণে বেসিক্যালি হচ্ছে আমরা আমাদের ব্র্যান্ডের প্রচারণা আমরা ফেসবুকে করব। কারণ আমাদের মার্কেটিং কমিউনিকেশন একটা কথা রয়েছে যে যেখানে লোক সমাগম বেশি সেখানে আসলে মার্কেটিং কমিউনিকেশন ঘটাতে হবে, তাই তো? এই কারণেই আসলে বেসিক্যালি আসলে ফেসবুকে মার্কেটিং করা। এবং ফেসবুকে যে ৩৫০ কোটি মানুষ আছে যারা ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন জায়গা থেকে ফেসবুক ইউজ করতেছে, তারা সবাই কি আমাদের অ্যাকচুয়াল অডিয়েন্স? তারা সবাই কিন্তু আমাদের অ্যাকচুয়াল অডিয়েন্স না। তো আমাদের অ্যাকচুয়ালি দেখতে হবে যে এই ৩৫০ কোটির মধ্যে আমাদের অ্যাকচুয়াল অডিয়েন্স কারা, সেই অনুযায়ী আমাদের মার্কেটিং করতে হবে, তাই তো? এখন এই ফেসবুকে মার্কেটিং করার জন্য আমাদের আসলে ফেসবুকের মেকানিজমটা বুঝতে হবে। আচ্ছা, কথা কি শোনা যাচ্ছে? দেখেন, বলেন তো, একটু আওয়াজ দিন তো। কথা ক্লিয়ার। ক্লিয়ার? হঠাৎ করে পাচ্ছি না তো, সাড়া পাচ্ছি না। যাই হোক, তাহলে এই ফেসবুকে মার্কেটিং করার জন্য আমাদের একটু ফেসবুকের মেকানিজমটা বুঝতে হবে। যেরকম দেখেন, আমাদের একটা ফেসবুকে কি থাকবে? একটা ফেসবুক ইউজার থাকবে। এখন ফেসবুক ইউজার কে? কোনো একটা হিউম্যান, না কোনো গরু ছাগল? অবশ্যই গরু ছাগল না, কারণ গরু ছাগলের তো আসলে ফেসবুক অ্যাকাউন্ট থাকবে না, তাই না? তো তাহলে কোনো একজন মানুষের কি থাকবে? একটা ফেসবুক প্রোফাইল থাকবে। মানে একটা ইউজার থাকবে, সেই ইউজারের কি থাকবে? একটা ফেসবুক প্রোফাইল থাকবে। এখন ওই প্রোফাইলের আন্ডারে আমাদের কয়েকটি ঘটনা ঘটতে পারে এখানে। একটা ইনস্টাগ্রাম আইডি আমরা ক্রিয়েট করতে পারি। সেক্ষেত্রে আমরা ফেসবুক প্রোফাইলের আন্ডারে ইনস্টাগ্রাম আইডি ক্রিয়েট করতে পারি, অথবা আমরা নতুন কোনো জিমেইল দিয়েও আসলে ইনস্টাগ্রাম করতে পারি। এবং এই ফেসবুক প্রোফাইলের আন্ডারে আমরা একটা ফেসবুক পেজ তৈরি করতে পারি, বিজনেস পেজ, যেটা আসলে গুগল রিকমেন্ড করে যে তুমি যদি বিজনেস করতে চাও ফেসবুকের মাধ্যমে, তাহলে তুমি একটা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করে ফেলো, যেটা আমরা আসলে অলরেডি ক্রিয়েট করে ফেলেছি। এরপরে আমাদের একটা ফেসবুক গ্রুপ তৈরি করতে পারি, কিসের আন্ডারে? ফেসবুক প্রোফাইলের আন্ডারে। এবং ফেসবুক গ্রুপের মাধ্যমে কিন্তু আমরা বেসিক্যালি আমাদের একটা কমিউনিটি তৈরি করতে পারি, সেখানে আমরা আমাদের বিভিন্ন ইনফরমেশনগুলো শেয়ার করতে পারি। অ্যাকচুয়ালি একটা প্রবলেম হয়ে যায়, আসলে ফেসবুক আমাদের কিন্তু রিকমেন্ড করছে যে তুমি যদি ফেসবুকে বিজনেস করতে যাও, তাহলে তুমি অবশ্যই ফেসবুক পেজের মাধ্যমে বিজনেসটা করো। বাট আমাদের বাংলাদেশে দেখবেন অনেকে ফেসবুক আসলে গ্রুপ ভিত্তিক মার্কেটিং করে। শুধু বাংলাদেশে না, ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গাতে এটা হয় যে গ্রুপ ভিত্তিক মার্কেটিংগুলো হয়ে থাকে। এবং ফেসবুক কিন্তু এটা রিকমেন্ড করে না, কারণ ফেসবুক ট্রিলিয়ন ডলারের কোম্পানি কীভাবে হয়েছে? অ্যাডভার্টাইজিং থেকে। এখন আপনি যদি অ্যাড না দিয়ে সারাদিন যদি ফেসবুকের ওই গ্রুপে পোস্ট করেন এবং সেখান থেকে যদি সেল জেনারেট করেন, সেখান থেকে তাহলে সে ফেসবুক তখন টাকা পাচ্ছে না। এবং একসময় এই গ্রুপ ভিত্তিক মার্কেটিং খুব প্রচলিত ছিল এবং বাংলাদেশের অনেক মার্কেটার আছে, তারা আসলে এই গ্রুপে কীভাবে সেল করতে হয়, কীভাবে কমেন্ট করতে হয়, পোস্ট করতে হয়, এই জিনিসগুলো শেখাতো। এবং আমি নিজেও একসময় একটা প্রোডাক্ট সেল করছি গ্রুপে। শুধুমাত্র একটা গ্রুপ থেকেই মোটামুটি আমার 2.5 লাখ টাকার উপরে সেল ছিল। বাট এখন আর হবে না, স্ট্র্যাটেজিক্যাল চেঞ্জ আসছে। এবং বাংলাদেশে মোটামুটি অনেক বড় বড় গ্রুপ ছিল, 1 মিলিয়নের গ্রুপ ছিল, যেরকম উই ছিল, তারপর ওমেন্স ই কমার্স, স্টুডেন্ট ই কমার্স, এগুলো ছিল। ফেসবুক এগুলো সবগুলো গ্রুপ কিন্তু ডাউন করে দিয়েছে বা রেস্ট্রিক্টেড করে দিয়েছে, কারণ ওখান থেকে তো ফেসবুক টাকা পাচ্ছে না, তাই না? যাই হোক, আমাদের একটা গ্রুপ কিন্তু ক্রিয়েট করতে পারি ফেসবুক প্রোফাইলের আন্ডারে। এরপর একটা মেসেঞ্জার থাকবে আমাদের, কিসের আন্ডারে? ফেসবুক প্রোফাইলের আন্ডারে। মেসেঞ্জার কি আলাদা করে ক্রিয়েট করা যায়? যেতে পারে, বাট আই ডোন্ট নো। বাট ফেসবুক প্রোফাইলের আন্ডারে কিন্তু একটা মেসেঞ্জার থাকবে। এবং ফেসবুক প্রোফাইলের আন্ডারে কি থাকবে? একটা হোয়াটসঅ্যাপ থাকবে। তো হোয়াটসঅ্যাপ আইডি খোলার জন্য আসলে ফেসবুক প্রোফাইলের দরকার হয় না, কারণ এই মালটা আসলে ফেসবুকের ছিল না, পরবর্তীতে কিনে নিয়ে আসছে আর কি। যাই হোক, তাহলে আমরা কি বুঝলাম? যে আমরা যদি আসলে ফেসবুকে মার্কেটিং করতে চাই, তাহলে আমাদের একটা মেকানিজম বুঝতে হয়, সেটা হচ্ছে আমাদের একটা ইউজার থাকবে, সেই ইউজারের একটা কি থাকবে? একটা প্রোফাইল থাকবে। এখন একটা ইউজারের একটা প্রোফাইল বাদে অনেকগুলো প্রোফাইল থাকতে পারে, এবং আছে, এটা সত্যি। এবং ওই প্রোফাইলের আন্ডারে আমাদের এই ঘটনাগুলো ঘটতে পারে, তাই না? এখন ফেসবুকে বেসিক্যালি 2 ভাগে মার্কেটিং করা যায়। একটা হচ্ছে অর্গানিক মেথড, যেরকম সাপোজ ধরেন যে আপনার একটা পেজ থাকবে, সেই পেজে গিয়ে আপনি ধরেন যে আমি একটা পেজে যাব, আমার ধরেন যে আমি পেজে যাই, যে কোনো একটা পেজে, ধরেন এই পেজে আসলাম। এখন এই পেজের মধ্যে আসার পরে আমি একটু ওয়েট করেন, ঢুকে যাই। আচ্ছা, এই যে আমরা পেজে চলে আসলাম। এখন এই পেজে আসার পরে আমি যদি অর্গানিকভাবে একটা পোস্ট দিই এখানে, তাই না? একটা পোস্ট দিই, তাহলে কিন্তু, এবং ওই পোস্টের মাধ্যমে যদি আমি কোনো প্রোডাক্ট সেল করতে চাই বা আমার ব্র্যান্ডের প্রমোশন করতে চাই, সেটা কি হলো?
অর্গানিক মেথড বা অর্গানিকভাবে মার্কেটিং হলো। এক্ষেত্রে শুধুমাত্র যে আপনি পেজের মাধ্যমে যে মার্কেটিং করার বিষয়টা এমন না, আপনার প্রোফাইলের মাধ্যমে করতে পারেন যে আপনি প্রোফাইলে একটা পোস্ট করলেন, সেটা হতে পারে কোনো সেলিং পোস্ট। এখন আপনার প্রোফাইলে দেখেন যে 5,000 লোক আছে। এই 5,000 মানুষের মধ্যে কেউ আপনাকে প্রোডাক্টটা নেওয়ার জন্য আসলে ইনবক্স করলো বা কমেন্ট করলো। এক্ষেত্রে কিন্তু আপনি ওই যে মার্কেটিংটা করেন সেটা কিন্তু অর্গানিক মেথড, মানে কোনো টাকা পয়সা আপনার লাগতেছে না। ঠিক পেজের মাধ্যমে এই জিনিসটা করা যায় যে আপনি পেজের মধ্যে আসলেন, একটা পোস্ট করলেন, সুন্দর করে পোস্ট লিখলেন, লেখার পর আপনি পোস্টটা করে দিলেন। এরপর সাপোজ ধরুন ওখান থেকে পোস্টটা দেখার পর কেউ আসলে আপনাকে নকটক করলো, আপনার প্রোডাক্ট সম্পর্কে জানতে চাইলো, অর্থাৎ ব্র্যান্ডের প্রমোশন করলেন। এটা কি অর্গানিক মেথড। এই অর্গানিক মেথডে যেটা হয়, আপনি দেখেন সাপোজ আপনার প্রোফাইলে 5,000 আছে, ফ্রেন্ড আছে। এখন আপনি কোনো পোস্ট করলে দেখবেন যে সর্বোচ্চ 200, 250, 300 জন বা 500 জন সেখানে আসলে রিঅ্যাক্টেড করে বা কমেন্ট করে, বাদ বাকিগুলো করে না। ঠিক প্রোফাইলেও মানে পেজেও আপনার সাপোজ ধরেন যে 5,000 লাইক আছে পেজে। এখন কোনো একটা পোস্ট করছেন, দেখা যায় যে 5-10টা লাইক করছে, তারপরে বাদ বাকিগুলো করে নাই। অ্যাকচুয়ালি আপনার মনে হতে পারে যে হয়তোবা আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা হয়তোবা আপনার প্রোফাইল, আপনার পোস্টটা তারা দেখছে, বাট কোনো রিঅ্যাক্ট করতেছে না, কোনো কমেন্ট করতেছে না, কোনো লাইক দিতেছে না। হয়তোবা তারা আপনাকে পছন্দ করে না, বা তারা হয়তোবা ধরতে পারেন যে মানে হিংসা করতেছে, এরকম ধরতে পারেন। বাট অ্যাকচুয়ালি যে ঘটনা ঘটে সেটা হচ্ছে ওই 5,000 মানুষের কাছে আপনার পোস্টটা পৌঁছে না। সর্বোচ্চ গেলে আপনার 1,000 মানুষের কাছে পোস্টটা রিচ করে এবং তার মধ্যে থেকে কিছু রিঅ্যাক্টেড পড়ে। পেজের ক্ষেত্রেও ঠিক সেম অবস্থা, যে 5,000 লাইক আছে আপনার পেজে, বাট আপনার পোস্টে দেখা যাচ্ছে 5-10টা লাইক। দ্যাটস মিন আপনার পোস্ট ওই 5,000 মানুষের কাছে পৌঁছে নাই। সর্বোচ্চ 100, 150, 200 জন মানুষের কাছে পৌঁছেছে এবং তার মাঝখানে যারা দেখেছে, যাদের ইন্টারেস্ট ফিল হয়েছে আপনার জিনিসের প্রতি, তারা লাইক টেক দিয়েছে। এই ঘটনাই ঘটে। এবং এখান থেকে আমরা খুব বেশি যে সেল জেনারেট করতে পারি অর্গানিকভাবে, বিষয়টা এমন না। তবে করা যায়, আপনি যদি ইনফ্লুয়েন্স মার্কেটিং করেন, যে কোনো ইনফ্লুয়েন্সার তাকে আপনি হায়ার করে আপনি অর্গানিকভাবে মার্কেটিং করে নেবেন। যেরকম ধরেন যে আপনি নিয়ে আসলেন কোথায়, এখানে পরিমণিকে নিয়ে আসলেন, সাকিব আল হাসানকে নিয়ে আসলেন, নিয়ে এসে আমার ব্র্যান্ডের প্রমোশন করতেছেন। সেক্ষেত্রে তাদের পেজে কিন্তু অলরেডি অনেক বেশি রিচ হয়, অনেক বেশি ফলোয়ার, তাই না? তো সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন। তবে ওইটা আসলে অর্গানিক বলতে অর্গানিক, বাট ওই জিনিসটা আসলে বেশি টাকা লাগে আরও আপনার ব্র্যান্ডের প্রমোশন করতে। কারণ তাদেরকে তো অনেক টাকা একটা দিতে হয়, অনারিয়াম দিতে হয়, তাই না? যাই হোক, এটা হচ্ছে আমাদের কি গেল, আমাদের অর্গানিক মেথড গেল। এরপর একটা মেথড আছে, সেটাকে বলা হয় আসলে পেইড মেথড। যে আপনি চাচ্ছেন যে আপনার পেজে এই ধরেন যে এই 133টা লাইক আছে বা 250 ফলোয়ার আছে। আপনি আপনি একটা পোস্ট করবেন বা একটা মার্কেটিং স্ট্র্যাটেজি ডেভেলপ করবেন, যেটা অ্যাকচুয়ালি এই 133 জন মানুষের কাছে পৌঁছাবে, অ্যাজ ওয়েল অ্যাজ আরও আপনি 5,000, 10,000, 5 লাখ, 10 লাখ মানুষের কাছে পৌঁছাতে চান। সেক্ষেত্রে আপনাকে পেইড মেথডে যাইতে হবে, যেটাকে আসলে আমরা বলি যে অ্যাডভার্টাইজিং, ফেসবুক অ্যাড, অথবা আপনি সহজ বাংলা যদি বলেন তাহলে ধরতে পারেন যে বুস্টিং। যে আপনি একটা পোস্ট দিচ্ছেন, পোস্টের নিচে সুন্দর করে বুস্ট লেখা থাকবে, বুস্ট পোস্ট লেখা থাকবে। আপনার ক্লিক টিক দিয়ে কিছু টাকা পয়সা দিয়ে আপনি এটা মনে করেন অনেক মানুষের কাছে ছড়িয়ে দিলেন, তাই না? এটা হচ্ছে পেইড মিডিয়া বা পেইড মাধ্যম। যদিও আমরা আসলে বুস্টিং শিখবো না, আমরা প্রপারভাবে কীভাবে অ্যাডটা রান করতে হয় অ্যাড ম্যানেজার থেকে, সেটা আমরা দেখবো। বুস্টিং জাস্ট একটা অ্যাডভার্টাইজিংয়ের ছোট্ট একটা পার্ট। ওকে, এখন আমি যদি আবার প্রোফাইলে চলে যাই, অথবা আমি কিছু অ্যাড দেখতে পারবো যে অ্যাকচুয়ালি অ্যাডগুলো দেখতে কেমন হয় ফেসবুকে। মোটামুটি আপনারা সবাই জানেন যে কেউ ডিজিটাল মার্কেটিং সম্পর্কে একটু নলেজ আছে, দ্যাটস মিন পেজ খোলা, তারপরে কোনটা অ্যাড না, এই জিনিসগুলো আসলে আমাদের বোধগম্য। হ্যাঁ, আসলে ফেসবুক পার্সোনাল ফিড তো দেখানো মুশকিল। যাই হোক, তাহলে ধরেন এটা একটা অ্যাড, তাই না? ধরেন না, এটা একটা অ্যাডই, স্পন্সর্ড লেখা আছে যে ব্রাইট স্টার আইটি একাডেমি। এখন এটা একটা অ্যাড, আমি যদি নিচের দিকে যাই, এই যে স্পন্সর, তাই না? নিচের দিকে যাই, আরও হয়তো কিছু অ্যাড দেখতে পাবো। আচ্ছা, এই দেখেন বঙ্গ ডিজিটাল, এটাও একটা অ্যাড। দ্যাটস মিন আমার কাছে যেগুলো অ্যাড আসছে সেগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিং কথাবার্তা বা এরকম, তাই না? এই যে জোবায়ের হোসেনের, এটা আসলে অ্যাপ ডেভেলপমেন্টের এটা একটা অ্যাড। এখন এই যে 3টে আমরা অ্যাড দেখলাম, কোন অ্যাডটা আমাদের সামনে শুরুতে আসবে, কোনটা পরে আসবে, শেষে আসবে, তাই না? এটা একটা ব্যাপার আছে, তাই না? একটা স্ট্র্যাটেজিক্যাল বিষয় থাকে। আচ্ছা, আর কিছু অ্যাড দেখা যাচ্ছে না, যাই হোক, এখানে একটা আছে। এটা একটু বোঝার ট্রাই করি আমরা, যে আন্ডারস্ট্যান্ডিং দ্য ফেসবুক অ্যাড অকশন প্রসেস। যে এখানে দেখেন, যেটা আমরা দেখলাম যে বঙ্গ একাডেমি এই যে অ্যাপস ডেভেলপমেন্ট শেখায়। এখন বাংলাদেশে তো ইনি বা পৃথিবীতে তো ইনি একা অ্যাপস ডেভেলপমেন্ট শেখায় না, তাহলে এনারটাই আমার সামনে কেন আসলে, অন্যগুলো কেন আসলে না, তাই না? তারপরে একটু আগে যেটা দেখলাম, এখানে একটা ছিল, ওটা যে ছিল এই যেটা, তাই না? যে বঙ্গ ডিজিটাল, এনার আসলে কিটি করে, যে ক্যানভা প্রিমিয়াম এগুলো সেল টেল করে। তো এনারটাই আমার সামনে আসলো, বাকিগুলো কেন আসলো না?
এইটা ওই কারটা সামনে আসবে, কারটা আগে আসবে, কারটা পরে আসবে, এটার জন্য আসলে বিডিং হয় বা একটা অকশন প্রসেস আসে। অকশন মিনস হচ্ছে নিলাম বা দর কষাকষি ধরতে পারেন। এই দর কষাকষি বা নিলামের মাধ্যমে আসলে কারটার সামনে আসবে, আগে আসবে, পরে আসবে, সেটা আসলে মেজার করা হয়। দেখেন এখানে একটা ইউজার আছে, যে একটা কাস্টমার এভাটার তৈরি করে নিচ্ছে না, এটা মনে মনে ধরে নেয় এটা একটা কাস্টমার এভাটার আর কি। ইউজার আছে, ইউজারের এজ দেখেন 25 দেওয়া আছে, তার ইন্টারেস্ট ডিজিটাল মার্কেটিংয়ের প্রতি, স্পোর্টসের প্রতি এবং ফুডের প্রতি, এবং লোকেশন কোথায়, সে ঢাকা শহরে থাকে, তাই না? 3টা জায়গায়। একটা মানুষের তো ইন্টারেস্ট শুধুমাত্র একটা জায়গাতে হতে পারে না, অনেকগুলো ইন্টারেস্ট থাকতে পারে। সে ডিজিটাল মার্কেটিং প্রতি ইন্টারেস্ট থাকতে পারে, পাশাপাশি তার আমার যেরকম ডিজিটাল মার্কেটের প্রতি ইন্টারেস্ট, ডাটা সায়েন্সের প্রতি ইন্টারেস্ট, পাশাপাশি আমি কিন্তু ক্রিকেট পছন্দ করি, ক্রিকেট দেখি, ফুটবল দেখি, তাই না? এবং অ্যাজ ওয়েল আস আমার খাওয়া দাওয়া, এই বিষয়গুলো, খাওয়া দাওয়ার প্রতি ইন্টারেস্ট নাই, যাই হোক বলে দিলাম আর কি। তাহলে এই একটা মানুষের কয়েকটা জিনিসের প্রতি ইন্টারেস্ট থাকতে পারে। এখন কোনো একটা অ্যাডভার্টাইজার, এখানে দেখেন 3টা অ্যাডভার্টাইজার দেওয়া আছে, অ্যাডভার্টাইজার 1, 2, 3 ধরতে পারে না? এখন ধরতে পারেন যে এটা হচ্ছে, আচ্ছা এইভাবে বলি, কোনো নাম মেনশন না করি, হ্যাঁ? তার 3টা অ্যাডভার্টাইজার 1, 2 এবং 3। এই অ্যাডভার্টাইজার 1 এরা কি করছে? এরা একটা অ্যাড দিয়েছে। কি অ্যাড? যে সেই অ্যাডে তারা আসলে টার্গেটিং করছে এভাবে, যে যে মানুষের প্রতি ডিজিটাল মার্কেটিংয়ের প্রতি ইন্টারেস্ট, তার এজ 18 থেকে 35 এবং লোকেশন ঢাকায়। তাহলে এই মানুষের সাথে কি ম্যাচ করতেছে? অবশ্যই করতেছে। এর ডিজিটাল মার্কেটিং মধ্যে ইন্টারেস্ট আছে, হ্যাঁ। এর এজ 18 থেকে 35, এর এজ কত ছিল? 25, তাহলে 18 থেকে 35 এর মধ্যে থাকতেছে। লোকেশন কোথায়? ঢাকা। ঠিক আছে, ওকে। এই অ্যাডভার্টাইজার কি করছে? একটা অ্যাড দিয়েছে। সেটা কি? ডিজিটাল মার্কেটিং মধ্যে ইন্টারেস্ট, এরও ইন্টারেস্ট সেম, এজ 20 থেকে 30। ওকে, ঠিক আছে। তাহলে ম্যাচ করতেছে। ডিজিটাল মার্কেটিং, এজ 25, 20 থেকে 30 এর মধ্যে। লোকেশন কোথায়? বাংলাদেশ। তাহলে লোকেশন যে বাংলাদেশ দিয়েছে, আর এর লোকেশন যে ঢাকা, তাহলে ঢাকা কি বাংলাদেশের বাইরে? অবশ্যই বাইরে না। তার মানে এরও টার্গেটেড কাস্টমার এ। এরপর হচ্ছে অ্যাডভার্টাইজার 3। এবার ইন্টারেস্ট দিয়েছে কি? স্পোর্টস। তাহলে এর ইন্টারেস্ট কী ছিল? ডিজিটাল মার্কেটিং, স্পোর্টস, ফুডস। তাহলে এই ইন্টারেস্টের সাথে এখানে ম্যাচ করতেছে। তাহলে স্পোর্টস, এস 18 থেকে 26, এর এজ ছিল কত? 25। ঠিক আছে, ম্যাচ করতেছে। লোকেশন কোথায়? ঢাকা। আর এই লোকেশন কি? ঢাকা। ওকে। তাহলে এই যে 3জন অ্যাডভার্টাইজার একটা অ্যাড দিয়েছে, সেই অ্যাডের মানে টার্গেটিংগুলা একজন মানুষের কাছে ম্যাচ করতেছে। তার মানে এইবার কি হবে? এই 3জন অ্যাডভার্টাইজার কিন্তু বলি হবে। বুঝতে পারছেন? এখন কার বলি আগে হবে, কার বলি পরে হবে, এটা একটা বিষয় আছে না? এ কারণে এখানে বলা হয়েছে যে একটা মানুষ তো একসাথে 3টা অ্যাড দেখতে পারে না, তাই না? একটা মানুষ স্ক্রল করতেছি আমি। সাপোজ ধরেন আমি স্ক্রল করতেছি এখন। স্ক্রল করতে, করতে যে অ্যাডগুলো আসবে, আরে ভাই, আচ্ছা নেটের সমস্যা নাকি? আচ্ছা, এই যে একটা অ্যাড আমার সামনে আসলো। এখন একজন মানুষ, আমি তো একসাথে 3টে অ্যাড দেখতে পারতেছি না। একটা দেখতেছি। হয়তো আমি স্ক্রল করতে, করতে আরেকটা দেখবো, হ্যাঁ? স্ক্রল করতে, করতে আরেকটা দেখবো। এখানে একটা দেখতেছি, হ্যাঁ? তাহলে এই তো একসাথে যে আমরা 3টে অ্যাড দেখতে পারতেছি না, সর্বোচ্চ আমরা একটারই দেখতে পাইতেছি। এখন এই বেটা কি করবে? এই কার একটা সামনে দেখবে, কার একটা পরে দেখবে, একটা বিষয় আছে না? মানে সে এই 3টে জিনিসের প্রতি ইন্টারেস্ট, এই 3টে অ্যাডভার্টাইজারই তাকে আসলে টার্গেটিং এ রাখছে। বাট কার অ্যাড আগে দেখবে, কার অ্যাড পরে দেখবে, এটার একটা স্ট্র্যাটেজিক্যালি মানে বিষয় আছে। তো সেরকম এরকম একটা স্ট্র্যাটেজি হচ্ছে এরকম, যে টোটাল ভ্যালু বের করতে হবে। যদিও এটা আসলে ফেসবুক থেকে নাজিল হওয়া কোনো কথাবার্তা না। আমার আপনার মতো অ্যাডভার্টাইজার আসলে মানে এগুলো রিসার্চ করে বের করছে যে জিনিসগুলো আসলে এইভাবে কাজ করে। হুম? যে কি? যে টোটাল ভ্যালু। কি ভ্যালু? যে অ্যাডভার্টাইজার বিট, যে এই প্রথম অ্যাডভার্টাইজার যে অ্যাডটা দিয়েছে, তার তো একটা বিট করতে হয়েছে, তাই না? বিট মিনস হচ্ছে কি? ওই যে নিলাম আর উঠে না, নিলামের বিট করে না? যে মাছের বাজারে যারা গেছেন দেখবেন যে 1000 থেকে ডাক হয়, 1000, 1, 2, 5, 10, 20, তাই না? যে সবচেয়ে বেশি টাকা দেবে, তাহলে মাছগুলো তার হয়ে যায়। এটা সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে ওই জুয়া খেলা, হ্যাঁ? ওই 1x বেট খেলছে নাকি আপনারা জানি না। ওই আইপিএল টাইপের খেলাটা, তখন দেখবেন যে বিট করে, হ্যাঁ? তো ওই জায়গায় কি হয়? যে যে বেশি বিট করে সে আসলে টাকা পয়সা পায়, এরকম টাইপের আর কি। তাহলে এই অ্যাডভার্টাইজার বিট গুণন কি? এস্টিমেটেড অ্যাকশন রেট। এটাকে টোটালি বলা হয়েছে ম্যাক্সিমাইজেস অ্যাডভার্টাইজিং ভ্যালু, হ্যাঁ? ম্যাক্সিমাইজিং অ্যাডভার্টাইজিং ভ্যালু। এর সাথে আবার কি করতে হয়? রেলিভেন্সিস একটা স্কোর থাকে, সেটা যোগ করতে হয়। এটা একটু আমরা দেখার ট্রাই করি যে অ্যাডভার্টাইজার বিট জিনিসটা কি। অ্যাডভার্টাইজার বিট যদি আমরা বুঝি, দ্য অ্যামাউন্টেড অ্যাডভার্টাইজার আর উইলিংলি টু পে ফর অ্যান অ্যাকশন, ক্লিক কনভার্সন, সিপিএ, ইটিসি। আচ্ছা, বিটটা হচ্ছে যে একজন অ্যাডভার্টাইজার উইলিংলি ফেসবুককে কত টাকা দিতে চায়। ক্লিক কিসের জন্য? ক্লিকের জন্য। যে ভাই আমি কিছুই চাই না, আমি শুধু ক্লিক চাই, ম্যাক্সিমাইজ পর্যন্ত আমাকে তুমি ক্লিক নিয়ে এসে দাও। যেটা আমরা গুগলে দেখেছি কিন্তু অলরেডি, যে আমার ওই গোল ক্লিক। এখন ও ক্লিকের জন্য সাপোজ ধরুন যে $1, একটা ক্লিকের জন্য $1 বিট করতেছে, ওর উপরে কেউ নাই, সবাই এখনও 50 সেন্ট করে বিট করে। তাহলে অবশ্যই সেই জিনিসটার চান্স তার বেশি। পাশাপাশি
সেটা হতে পারে কনভার্সনের জন্য, যে সে একটা সেলের জন্য বা একটা লিডের জন্য লিড অ্যাড চালাইছে, বা একটা লিডের জন্য সে $1 করে পে করবে, গুগলকে বলে দিচ্ছে, বা একটা সেলের জন্য সে $1 পে $1 করে পে করবে, গুগলকে বলে দিচ্ছে। অথবা কস্ট পার অ্যাকুইজিশন, অর্থাৎ ওই একটা সেল ধরতে পারেন যে একটা সেলের জন্য সে $1 পে করবে, এখন ওর উপরে কে নয়। অর্থাৎ একজন অ্যাডভার্টাইজার উইলিংলি গুগল মানে ফেসবুককে কত টাকা দিতে চায় ফর ক্লিক কনভার্সন এবং মানে সিপি এর জন্য, এটাই হচ্ছে অ্যাডভার্টাইজার বিট। এখন একজন মানুষ এই অ্যাডভার্টাইজার বিট, সাপোজ ধরেন এখানে সে $1 দিয়েছে বা $2 দিয়েছে। এরপর কি বলেছি যে এস্টিমেটেড অ্যাকশন রেট, এটা আসলে কয়েকটা প্যারামিটারের উপর ডিপেন্ড করে। কিসের উপর ডিপেন্ড করে? যে সিটিআর কত, অর্থাৎ আমরা সিটিআর সম্পর্কে অলরেডি আমাদের জানা, তাই না? যে ক্লিক থ্রো রেট, অর্থাৎ একজন মানুষ একটা অ্যাড দেখলো, সাপোজ একটা অ্যাড আমার সামনে আসলো, ধরেন বারবার রিলোড নিচ্ছে কেন, হ্যাঁ, অ্যাপেক্সের একটা অ্যাড এখানে আসলো, আসার পরে সাপোজ ধরেন যে এই অ্যাডটার উপরে কতজন মানুষ ইন্টারাকশন করলো, তাই না? যে ইন্টারেস্ট ক্লিক থ্রো রেট মানে অ্যাডটা দেখার পর কতজন মানুষ ক্লিক করলো। সাপোজ ধরেন আমি অ্যাডটা দেখার পর এখানে একটা স্বপ্ন বাটন একটা ক্লিক মারে দিলাম, তাই না? তো এখন ধরেন 1,000 মানুষ এই অ্যাডটা দেখেছে বা 1,000টা ইমপ্রেশন হয়েছে, হতে পারে সে 500 জন মানুষ দেখেছে, 1,000 দুইবার করে দেখছে, তাহলে 1,000টা ইমপ্রেশন হয়েছে। তাহলে ধরেন যে 500 জন মানুষ দেখছে, দুইবার করে দেখছে, তাহলে 1,000টা ইমপ্রেশন হয়েছে। দ্যাটস মিন আমরা যখন অ্যাড মানে সিটিআর বের করি, গুগলে আমরা গুগলে দেখছি সিটিআর যে আমরা বের করি, সেখানে কী ছিল, যা ক্লিক ডিভাইডেড বাই ইমপ্রেশন গুণন হচ্ছে 100। আমরা কিন্তু এই মেথডেই বের করেছিলাম। ঠিক এখানে সেম মেথড, যে একজন মানুষ 1,000 মানুষ এখানে দেখেছে, দেখার পর কতজন 1,000-এর মধ্যে এই স্বপ্ন বাটনে ক্লিক করছে, তাহলে সেখান থেকে কিন্তু আমরা এই সিটিআরটা বের করতে পারি। যে ধরেন যে 50 জন ক্লিক মারছে, ইমপ্রেশন মানে আমাদের 1,000 বার অ্যাডটা দেখানো হয়েছে, তার মধ্যে 50 বার মানুষ সেখানে ক্লিক করেছে। এবং কোনো কিছুর হার যদি আমরা বের করতে চাই, আমরা শতকরাতে পড়ছি, তাই না, ছোটোবেলায়, যে সেখানে 100 দ্বারা কী করতে হয়, গুণ করতে হয়। তাহলে তাহলে আমাদের কি করতে হবে, যে 50-কে 1,000 দিয়ে ভাগ দিতে হবে, গুণন 100, তাহলে 5%। তো মোটামুটি সিটিআর 5 থেকে 10% মধ্যে যদি রাখতে পারে, তো দ্যাটস গুড, খারাপ না আর কি। তাহলে এই সিটিআর এর উপর আমাদের কিন্তু একটা এস্টিমেটেড অ্যাকশন রেট ডিপেন্ড করতেছে। আবার কিসের উপর ডিপেন্ড করতেছে? কনভার্সন রেট, যে আমার এই অ্যাডটা দেখার পরে এই স্বপ্ন বাটনে ক্লিক করার পরে এখানে এসে কয়জন মানুষ এই জুতোটা কিনলো, তাই না, একটু চেক আউট করে পারচেস করলো, সেটার উপরেও কিন্তু একটা আমাদের এস্টিমেটেড এস্টিমেটেড অ্যাকশন রেট কিন্তু ডিপেন্ড করতেছে। যদি বেশি পরিমাণে আমাদের কনভার্সন হয়, আমরা কীভাবে এটা কাউন্ট করবো আবার? ওই এখানে দেখেন এরপর আছে কিন্তু অ্যাপেক্সে, হ্যাঁ, এই পিক্সেল হেল্পারে গেলে দেখা যাবে যে একটা পেজ ভিউ হয়েছে, একজন মানুষ পেজে ভিজিট করছে। তো এটার মাধ্যমে হচ্ছে পিক্সেলের মাধ্যমে কিন্তু আমরা ধরে ফেলতে পারি যে ফেসবুক থেকে কয়জন মানুষ আমার ওয়েবসাইটে আসার পরে একটা প্রোডাক্ট অর্ডার করতেছে। তো ওইটার উপরে কিন্তু একটা মানে একটা কিন্তু এস্টিমেটেড অ্যাকশন রেট কিন্তু ডিপেন্ড করে, বা একটা স্কোর পাবে না। যদি ভালো পরিমাণে সেল হয়, তাহলে ফেসবুক বুঝবে যে না, এর আসলে ল্যান্ডিং পেজ ভালো বা কন্টেন্ট ভালো বা প্রোডাক্ট ভালো। এরপরে এঙ্গেজমেন্ট এস্টিমেটেড অ্যাকশন রেট ডিপেন্ড করে কার উপরে? এঙ্গেজমেন্টের উপরে, যেরকম লাইক, কমেন্ট, শেয়ার, রিয়্যাক্ট, এরকম আর কি। ধরেন একটা আসে না, হ্যাঁ, এটা আলামিন ভাইয়ের চলে আসছে, হ্যাঁ। আচ্ছা, এই একটা দেখার পরে কী কী ঘটনা ঘটতে পারে? এখান থেকে ঘটতে পারে যে এরকম, যে কেউ একজন মানুষ এখানে একটা লাইক দিতে পারে, একটা কমেন্ট করতে পারে, লাইক না দিয়ে, হ্যাঁ, বারবার আলামিন ভাই আমাকে রিটার্গেট করবে, শেষে ঝামেলা হয়ে যাবে। তো একটা লাইক করতে পারে, একটা কমেন্ট করতে পারে, একটা শেয়ার করতে পারে। এখন গুগল দেখবে যে কোন অ্যাডে আপনার লাইক, কমেন্ট, শেয়ার, রিয়্যাক্ট এই জিনিসগুলো আসলে বেশি পড়তেছে। গুগল কিন্তু আসলে মানে বারবার গুগল চলে যাচ্ছে। ফেসবুক কিন্তু এই জিনিসটা বুঝে না। এই আলামিন ভাইকে কিন্তু চিনে না। ফেসবুক আলামিন ভাইকে চিনে না। এই নিউট্রো এই তো মানে পেজটাও চিনে না। সে চিনে হচ্ছে এই পেজের একটা আইডি আছে, ইউনিক আইডি আছে, সেটাকে চিনে, হ্যাঁ? এখন দেখবে যে এই পেজ থেকে বা এই পোস্টের একটা ইউনিক আইডি আছে। এই পোস্ট থেকে দেখবে যে এই পোস্টের আইডি থেকে দেখবে ওই আইডিতে আসলে এই আইডিতে কি হচ্ছে, একটা লাইক, কমেন্ট, শেয়ার বেশি পড়তেছে। তাহলে হয়তোবা পোস্টটা অনেক ভালো, হ্যাঁ? তখন কি করবে? সে নিজে থেকে বুস্ট আপ করার ট্রাই করবে। এখন এই কারণেই কিন্তু অ্যাকচুয়ালি এই হিরো আলম বলেন, জাহেদ খান বলেন, এরা কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হয়। কারণ ওই ফেসবুক কিন্তু হিরো আলমকে চেনে না, সাকিব আল হাসানকে চেনে না, জাহেদ খানকে চেনে না, পরিমণকে চেনে না। ফেসবুক চেনে যে ওই ইউনিক আইডিকে চেনে। এখন দেখবে যে ওই পোস্টটা অধিক পরিমাণে মানুষ লাইক দিতেছে, মানে রিঅ্যাক্ট করতেছে। সেটা হা হতে পারে, কমেন্ট হতে পারে, লাইক মানে হা হতে পারে,
লাভ রিয়াক্ট হতে পারে, কেয়ার হতে পারে, আই ডোন্ট নো, মানে কোনো সমস্যা নাই, ফেসবুকের দেখার বিষয় না। ফেসবুক থেকে রিয়াক্ট করতেছে, এখন দেখবে যে হ্যাঁ এই পোস্টে কিন্তু রিয়াক্ট করতেছে, তাহলে তো পোস্টটা অনেক ভালো। অথবা হিরো আলম একটা গান বলছে, আপনি ওই জায়গায় কমেন্টে গিয়ে আপনার ফ্রেন্ডকে মেনশন দিয়ে বললেন যে এর মতো তোর কণ্ঠ, বা একটা মানে শেয়ার দিয়ে বললেন আপনার ফ্রেন্ডকে, মেনশন দিয়ে বললেন এর মতো তোর কণ্ঠ, হ্যাঁ, তখন ফেসবুক কি বুঝবে যে না এই পোস্টের শেয়ার টিয়ার বেশি বেশি আসতেছে, মানে পোস্ট মানে অনেক ভালো, হ্যাঁ, তাহলে ওটা নিজে থেকে বুস্ট আপ করা ট্রাই করে। তাহলে এইটার উপরে অর্থাৎ এঙ্গেজমেন্টের উপরে আমাদের কিন্তু একটা মানে স্কোর কিন্তু ডিপেন্ড করে, হ্যাঁ। এরপর অ্যাকাউন্ট হিস্ট্রি, যে ওভারঅল আমরা যে অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাড ট্যাড চালাবো ফেসবুকে, সেই অ্যাকাউন্টের আসলে হিস্ট্রি কেমন, সে আগে কি কোনো অ্যাড ট্যাড চালানো হয়েছে না নতুন অ্যাড অ্যাকাউন্ট। আগে থেকে যদি অ্যাড ট্যাড চালানো থাকে তাহলে সেখান থেকে আমরা ফেসবুক পিক্সেলের মাধ্যমে যে জিনিসটা ধরে নিতে পারি, মানে ফেসবুক সেটা বুঝতে পারে যে ওই কাস্টমারের সরি ওই প্রোডাক্টের টার্গেটেড কাস্টমার কারা, তাহলে ওদের কাছে পৌঁছানোর ট্রাই করবে পরবর্তীতে। তাহলে এটার উপরে আপনার কিন্তু একটা এস্টিমেটেড অ্যাকশন রেট ডিপেন্ড করে। তাহলে এই কয়েকটা জিনিসের উপর আমার এস্টিমেটেড অ্যাকশন রেট ডিপেন্ড করতেছে। তাহলে আপনার অ্যাডভার্টাইজার বিট ভালো দিলেন, মানে আই মিন সবার চেয়ে ভালো বিট করলেন, আপনার এখানে যদি এস্টিমেটেড অ্যাকশন রেটও যদি ভালো হয়, এবং এর সাথে সাথে আপনার কোয়ালিটি স্কোর যদি ভালো হয়, কোয়ালিটি স্কোর আবার কয়েকটা জিনিসের উপর ডিপেন্ড করে, যে হাউ রিলিভেন্ট অ্যান্ড এঙ্গেজ ইওর অ্যাড ইজ কম্পেয়ার টু আদার টার্গেটিং অ্যান্ড সেম অডিয়েন্স। আচ্ছা, সেটা হচ্ছে কোয়ালিটির স্কোর ডিপেন্ড করে, যে ধরেন এই অ্যাডটা আমার সামনে আসলো, আসার পর আমি এখানে কয়েকটা কাজ করতে পারি, যে 3 ডট আছে এখানে ক্লিক দেওয়ার পর আমি একটা রিপোর্ট মারতে পারি, অথবা এই যে এই ক্রস বাটন আমি ক্লিক করে দিতে পারি। যেরকম অনেক অ্যাড আমাদের সামনে আসে, বিশেষ করে অ্যাডাল্ট কন্টেন্ট ধরতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আমরা যদি ক্রস বাটনে ক্লিক করে দিই তাহলে কি হবে, ফেসবুক বুঝতে পারবে না এই অ্যাডটা সঠিক মানুষের কাছে পৌঁছানি, রাইট অডিয়েন্স কাছে যায় নাই, তাহলে কিন্তু তাহলে এর কোয়ালিটি স্কোর কিন্তু ডাউন হয়ে যাবে। আমি যদি এখানে একটা ক্লিক দিয়ে দিই তাহলে ওটা এখান থেকে কিন্তু চলে গেল, দেন হাইড হয়ে গেল, তাই না? আমি আবার অ্যান্ড্রো করতে পারবো, অ্যান্ড্রো করলে আবার চলে আসবে। আমি যদি হাইড করে দিই তাহলে ফেসবুক কি বুঝলো যে এই অ্যাডটা আসলে সঠিক মানুষের কাছে পৌঁছানি, তাহলে কোয়ালিটি স্কোর একটা ডাউন হয়ে গেল ওই জায়গায়। অথবা 3 ডটে ক্লিক করেও আমরা এখানে কি আসলে ইয়ারটের করার রিপোর্ট টিপোর্ট মারার রিপোর্ট টিপোর্ট অ্যাড করার সিস্টেম আছে, এখানে কেউ যদি রিপোর্ট করে তাহলেও আপনার কোয়ালিটি স্কোর কিন্তু কমে যাবে। তো কারণ ফেসবুক বুঝতে পারবে যে রাইট পিপলের কাছে জিনিসটা পৌঁছায়নি, ভুলভাল মানুষের কাছে পৌঁছেছে। তাহলে এই জিনিসগুলোর উপরে কিন্তু আমাদের একটা কোয়ালিটি স্কোর ডিপেন্ড করে। কোয়ালিটি স্কোর বেসিক্যালি 1 থেকে 10 এর মধ্যে হয়ে থাকে। কত পাবেন এটা আসলে জানা যায় না, যখন অ্যাডটা চালাবেন তখন বোঝা যাবে, হ্যাঁ। এরপর হচ্ছে আমাদের কিছু অ্যাড কোয়ালিটি, যেটা বললাম যে আমাদের এটা অ্যাড রিলিভেন্স ছিল না, অ্যাড রিলিভেন্স আর অ্যাড কোয়ালিটি, সরি দুঃখিত, ওটা অ্যাড রিলিভেন্স, সঠিক মানুষের কাছে পৌঁছেছে কি না। আর অ্যাড কোয়ালিটি হচ্ছে ওদের পিপল ক্লোজিং ইট অর হাইডিং ইট, অর্থাৎ লোকজন জনগণ এটা কী করতে পারে, হাইড করতে পারে, এটার উপর ডিপেন্ড করে। রিপোর্ট ইট ইস এ স্প্যাম, অর্থাৎ স্প্যাম নাকি সেটা হচ্ছে, সেটা কিন্তু যদি রিপোর্ট করে তাহলে কিন্তু কোয়ালিটি স্কোর কমে যায়। অর্থাৎ তারপর অথবা ক্লিকিং দ্যাট দি ডোন্ট লাইক ইট, বা এরকম যদি ডোন্ট লাইক ইট আছে নাকি, বা এখানে যদি ক্লিক দেন তাহলে ফেসবুক বুঝতে পারবে যে আসলে মানুষজনটা আসলে লাইক টাইক করতেছে না। তাহলে এটার উপরেও কিন্তু একটা বেঞ্চমার্ক আছে। তাহলে এটা যদি আপনার ভালো থাকে বা খারাপ থাকে তাহলে এটা সেভাবে এখানে কি হবে, গুণ হয়ে যাবে, যোগ হয়ে যাবে। এই সব কিছু অ্যাডভার্টাইজার বিট, এস্টিমেটেড অ্যাকশন রেট এবং কোয়ালিটি স্কোর সব কিছুর উপর ডিপেন্ড করে টোটাল একটা ভ্যালু দেওয়া হয়, এবং যার ভ্যালু বেশি হবে তার একটা এই লোকটা মানে এর সামনে দেখতে পারবে। বিষয়গুলো হচ্ছে এরকম করে কাজ করে। তবে আপনারটা এই মুহূর্তে দেখাচ্ছে যে ভ্যালু আপনার বেশি, আপনারটা বেশি দেখাবে, দ্যাটস মিন দেখাবে না অন্যজনেরটা দেখাবে না এমনটা না, অন্যজনেরটাও দেখাবে বাট আপনারটা বেশি দেখাবে, এই আর কি। এবং এক এক সময় এরকম ঘটনা হতে পারে যে একদিন আপনারটা বেশি দেখাইছে, পরের দিন আপনার যে কম্পিটিটর তারটা বেশি দেখালো। যে আপনি $10 বাজেট দিয়েছেন, $10 কাটতেছে না, $7 কেটে একটা অফ হয়ে গেছে, এরকম অনেক হয়। তো ওটা কেন হয় সেটা একটু আমরা দেখবো। আচ্ছা, এখানে নোট দেওয়া আছে যা রিলিভেন্স স্কোর কাউন্ট হোয়েন অ্যাডস রিচ টু 500 পিপল। আচ্ছা, রিলিভেন্স স্কোর যেটা, সেটা আসলে কাউন্টডাউন শুরু হয় যখন আপনার অ্যাডটা 500 মানুষের কাছে রিচ করবে, তার আগ পর্যন্ত না। সর্বনিম্ন 500 মানুষের কাছে রিচ করতে হবে, দেন হচ্ছে আপনার এই অ্যাড রিলিভেন্স স্কোরটা কাউন্টডাউন হবে। ওই যেটা বললাম যে অ্যাকচুয়ালি আমরা যখন $10 বাজেট দিই, অনেক সময় দেখবেন যখন অ্যাডটা চালাবেন তো $10 কাটতেছে না, $6-7 গিয়ে অ্যাড অফ হয়ে গেছে বা স্টপ হয়ে আছে। আবার পরের দিন দেখা যাচ্ছে $10 বাজেট দিয়েছেন, আপনার $11 কাটতেছে, $12 কাটতেছে। কারণ অ্যাকচুয়ালি আমরা তো একটা এভারেজ বাজেট দিই, তাই না? তো এভারেজলি কোনো সময় দেখা যাইতেছে ওইরকম মান্থলি আমরা $300 বাজেট দিলাম, তাহলে এভারেজলি $10 করে কাটার কথা ডেইলি। কোনো সময় দেখবেন যে $7 কেটে কাটছে কোনো দিন, আবার কোনো দিন $13, $14, $15 কেটে নিয়ে এসেছে। যাই হোক, তো হাউ ডাজ ফেসবুক
ডিসাইড যে হাউ মাচ আর ইউ চার্জ ফর ইউর অ্যাড, যে অ্যাকচুয়ালি ফেসবুক ডিসাইড করেছে কীভাবে আপনার অ্যাড মানে অ্যাডের কস্টিং হবে। যেটা বললাম যে $60 $10 দিলে $60 কাটে, তার বেশি কাটে না, এরকম আর কি। তো দেখেন এটাও বললাম যে এটা জাস্ট একটা এস্টিমেটেড ধারণা নেন। ফেসবুকের ক্ষেত্রে আমাদের মানে গুগল যত সুন্দর করে সব কিছু আসলে আমাদেরকে পাশে কিন্তু যখন আমরা অ্যাড চালাবো এই পাশে কিন্তু এস্টিমেটেড একটা রেজাল্ট দিয়ে দেয়, বাট ফেসবুকের ক্ষেত্রে এটা পাবেন না। ফেসবুকের ক্ষেত্রে আপনি অত ভালো করে এটা ইউটিলাইজ করতে পারবেন না, তবে অ্যাড চালাতে চালাতে আপনি একটা অভিজ্ঞ হয়ে যাবেন যে অ্যাকচুয়ালি কেমন টাকা পয়সা কাটতে পারে কোন বিজনেসের জন্য কোন এরিয়াতে। ঠিক আছে, তাহলে অ্যাডভার্টাইজার ওয়ান এ কী করছে, বিট করছে। কত বিট করছে? $1। সে বলছে ভাই আমি আমার অ্যাডটা সামনে দেখানোর জন্য, সবার সামনে নিয়ে যাওয়ার জন্য, বা আমার কম্পিটিটর যারা আছে তাদের চেয়ে আমি উপরে থাকার জন্য আমি $1 উইলিংলি তোমাকে দিব। সেক্ষেত্রে ওর নিচে ওর আশেপাশে যদি কেউ না থাকে তাহলে ওর $1 কাটবে। অ্যাডভার্টাইজার টু সে কী করছে, $2 বাজেট দিয়েছে, বাট তার $2 কাটবে না। তার কাটবে এটা যে অ্যাডভার্টাইজার ওয়ান কত টাকা দিয়েছে সেখান থেকে 25% যোগ হতে পারে। যেরকম যেটা বললাম যে $10 দিলে $10 কাটবে না। অ্যাডভার্টাইজার থ্রি কী করছে, $2 বাজেট দিয়েছে, বাট এর কত কাটবে, অ্যাডভার্টাইজার ওয়ান যেটা দিয়েছিল সেখান থেকে শুরু হবে টাকা কাটা, কিন্তু অ্যাডভার্টাইজার টু যেটা দিয়েছে সেখান থেকে আবার 25% অ্যাড হতে পারে। সেই হিসেবগুলো এখানে আসলে দেখানো হয়েছে যে কীভাবে কাটবে কার টাকা। অ্যাডভার্টাইজার ফাইভ যেটা সেটা আসলে $6 দিয়েছে, বাট এর নিচে কেউ ছিল না, হ্যাঁ, এর আশেপাশে কেউ নেই। এ কারণেই এ যেটা দিয়েছে সর্বোচ্চ পরিমাণে সেই পরিমাণের টাকায় কাটতে পারে, এটা আর কি। এখন এ পর্যন্ত বলেন, যদিও আজকে মানে জাস্ট ক্লাসটা খালি দেখে যান, থিওরি ক্লাস, হ্যাঁ, এখানে আসলে এই প্র্যাকটিক্যাল কোনো কিছুই না এখানে। যখন আমরা আসলে অ্যাড ট্যাড চালাবো তখন এই বিষয়গুলো আপনাদের কাছে আরও ক্লিয়ার হবে। দ্যাটস ওয়াই এখন হয়তো বা একটু বুঝতে প্রবলেম হতে পারে। আচ্ছা বলেন একটু এই যে লাস্ট যে টপিকটা নিয়ে কথা বললেন যে অ্যাডভার্টাইজার ওয়ান যে চালাইবো আর টু তার থেকে এটা কেন হইব, মানে দুইজন একসাথে 5 জনে চালাইতেছে, 5 জনের 5 রকম খরচ হইতেছে কেন? কোনটা? এই যে অ্যাডভার্টাইজার ওয়ান অ্যাডভার্টাইজার টু এগুলোর এটা মানে বিডিং অ্যামাউন্ট গুলো যে হ্যাঁ হ্যাঁ মানে $1 যে দিছে তার $1 খরচ হলো, $2 যে দিছে তার 1 থেকে না 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 আমি বলি যে $1 সর্বোচ্চ দিয়েছে তার $1 খরচ হবে, হ্যাঁ, আর যে $2 দিয়েছে সে এখন সে কিন্তু এটা $1 চেয়ে বেশি বিট করছে, তার হচ্ছে অ্যাডটা তাহলে মানুষের সামনে বেশি দেখানোর কথা, তাই না? তাই তো, যে $1 সেটাই। বিট দিয়েছে তার অ্যাডটা দেখাবে না বিষয়টা এমন না, বাট যে $2 বিট দিয়েছে তার অ্যাডটা কিন্তু বেশি দেখাবে এই $1 চেয়ে। এখন $2 দিয়েছে দ্যাটসম্যান কিন্তু তার $2 কাটবে না, তার কাটবে সর্বোচ্চ এই তার সামনে যে ছিল $1 যে দিয়েছিল তার চেয়ে 25% যোগ হয়ে কাটবে, বাট $1 অ্যাডভার্টাইজার ওয়ান চেয়ে অ্যাডভার্টাইজার টুর টাকাটা বেশি কাটবে, এটাই। ও আচ্ছা আচ্ছা, এবং তার একটা মানুষের সামনে বেশি বেশি নিয়ে যাবে, ক্লিয়ার। বুঝলেন নাই? কারণ এইখানে দেখেন দেওয়া আছে যে অ্যাডভার্টাইজার বিট, এখন এখানে অ্যাডভার্টাইজার বিট গুণন এস্টিমেটেড অ্যাকশন রেটটা ডিপেন্ড করে হচ্ছে আমরা কিভাবে অ্যাডটা প্রপারভাবে সেট আপ করতেছি, অর্থাৎ এই কারণে আমাদেরকে মানে আমাদের বায়ার হায়ার করবে, কারণ সেও চাইলে একটা অ্যাড রান করতে পারে, কিন্তু সে কিন্তু এদের এস্টিমেটেড অ্যাকশন রেট, তারপর রিলিভেন্সি স্কোর, এইগুলো কিভাবে বাড়াতে হয় সে জানে না। আমরা যদি এই জিনিসটা বাড়ায় দিতে পারি তাহলে বিট কিন্তু কমায় দিতে পারবো। অর্থাৎ এখানে যদি আমাদের মার্ক যদি আমরা 8 পাই, সেক্ষেত্রে বিট যদি আমরা 1 দিই তাহলে 8 আর 1 গুণ করলে কত হয় 8, আর এখানে যদি আমরা একটা রিলিভেন্সি স্কোর 2 পাই তাহলে টোটাল আমরা 10 পেয়ে গেলাম, তাই না? বাট এখানে আমরা যতই বিট সাপোজ ধরেন যে আমরা $2 দিলাম, বাট এখানে আমরা আমাদের মার্ক পাইছি আমরা ধরেন যে 3, তাহলে 3 আর 2 গুণ করলে কত হয় 6, আর এখানে আপনার পাইলেন 1, তাহলে 7। তাহলে আপনি এই বিটটা যতই বাড়ায় দেন কিন্তু আপনার যদি এস্টিমেটেড অ্যাকশন রেট অ্যান্ড কোয়ান্টিটি স্কোর এই দুটো যদি খারাপ হয়, অর্থাৎ অ্যাড রিলিভেন্স কি বলে অ্যাড কপি, অর্থাৎ অ্যাড কপি যদি খারাপ হয় তাহলে এগুলো হচ্ছে কমে যাবে, আর এই মার্কগুলো কমে যাবে, তাহলে অলরেডি মানে অটোমেটেডভাবে আপনার এই বিটটা বাড়ায় দিতে হবে। তখন বলবে যে ভাই আমার টাকা বেশি কাটুক, তাও তুমি মানুষের সামনে নিয়ে যাবে এই জিনিসটা, বুঝলেন নাই? ওকে, এবং আমাদের হচ্ছে কাজ এই জিনিসটা বাড়ায় এই জিনিসটা কমায় দেওয়া, মানে বিট কমায় দেওয়া, যত কম কষ্টে যত ভালো রেজাল্ট নিয়ে আসা যায়। ওকে, এখন এরপরে আমাদের একটু জাস্ট বেসিক কিছু আলোচনা আছে আজকের ক্লাস বেসিক্যালি হচ্ছে আমাদের এই থিওরিক্যালি তো, এবং কাল থেকে আমাদের একদম প্র্যাকটিক্যাল ক্লাসে চলে যাবো, আমরা অ্যাডে চলে যাবো, হ্যাঁ,
এবং হচ্ছে ওই অর্গানিক মেথড যেটা ওই পোস্ট করা, গ্রুপে পোস্ট করা, পেজে পোস্ট করা, এগুলো আমরা দেখবো না। আমরা ডিরেক্টলি এখন ফেসবুক মার্কেটিং বলতে আপনি মাথার মনে রাখবেন যে ফেসবুক অ্যাডভার্টাইজিং এইটার কাজ আছে, এইটার কাজ থাকবে সারা জীবন ধরে। কারণ ওই অ্যাড যদি না থাকে তাহলে ফেসবুকই চলবে না, বুঝেননি? যাই হোক, তাহলে হোয়াট ইজ ফেসবুক বিজনেস ম্যানেজার? আমরা ফেসবুকের একটু বিজনেস ম্যানেজার একটু বোঝার ট্রাই করি। আমরা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করবো না হয়তো, বা আবার ক্রিয়েট করতে পারি আজকে ক্লাসে, দেখি কতদূর পর্যন্ত কভার করা যায়। আচ্ছা, একটা ফেসবুক বিজনেস ম্যানেজার হচ্ছে একটা মানে ধরেন যে একটা গ্রুপ অফ কোম্পানি, একটা ফেসবুক বিজনেস ম্যানেজার একটা গ্রুপ অফ কোম্পানি, যেরকম আপনার একটা কোম্পানির একজন ওনার থাকে বা একটা জায়গা থেকে নিয়ন্ত্রণ করা হয়, পুরো কোম্পানির একটা হেড অফিস থাকে এবং সেখান থেকে বিভিন্ন শাখাগুলো নিয়ন্ত্রণ করা হয়। বিজনেস ম্যানেজারকে ধরতে পারেন এরকম যে এই সবার উপরে হচ্ছে বিজনেস ম্যানেজার সত্য, মানে এ সব কিছু নিয়ন্ত্রণ করে। এখন বিজনেস ম্যানেজারের মধ্যে কী কী থাকে? বিজনেস ম্যানেজারের মধ্যে অ্যাসেট থাকে। অ্যাসেটস মিন হচ্ছে একটা বিজনেসের অ্যাসেট কি, যে ধরেন আপনি বাটাতে গেছেন, কোনো একটা প্রোডাক্ট কিনে ফেলছেন। এখন ওখানে কেনার পরে অনেক কী দিয়ে আসেন, ফোন নাম্বার দিয়ে আসেন, অনেক সময় মেইল দেওয়া লাগে, বা অনেক সময় আপনার অ্যাড্রেস এগুলো চাই বা দিলেন। তাদের বিজনেসের অ্যাসেট কিন্তু আপনার এই ইনফরমেশনগুলো যে কোনো সময় আপনার কাছে তারা কিন্তু রিস্ক করতে পারে। ফেসবুক মানে সরি, মোবাইল মার্কেটিংয়ের মাধ্যমে আপনাকে একটা মেসেজ দিয়ে দিল যে 25% ডিসকাউন্ট, তাহলে তাদের বিজনেসের অ্যাসেট অবশ্যই ফোন নাম্বার। ঠিক অনলাইনে প্রতিটা বিজনেসের অ্যাসেট থাকে, হয়তো এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে না, রেকর্ড হচ্ছে, সমস্যা নাই। যেরকম অ্যাপস একটা বিজনেসের অ্যাসেটস, অ্যাপস মিন হচ্ছে একটা ওয়েবসাইট ধরতে পারেন, যে একটা ওয়েবসাইটের মধ্যে আপনার বিজনেসের দেখা যাচ্ছে কী কী প্রোডাক্ট আছে না আছে, তারপরে প্রোডাক্টের প্রাইস, ডেসক্রিপশন, হেডলাইন, এই জিনিসগুলো থাকতেছে, এটা আপনার বিজনেসের অ্যাসেট। ওই অ্যাপটা হচ্ছে আপনার ওই ওয়েবসাইটের মানে মোবাইল ভার্সন আর কি। এরপর ফেসবুক পেজ, তাই না? তো আপনার ফেসবুক পেজের মাধ্যমে অনেকে শুধুমাত্র ফেসবুকের মাধ্যমে বিজনেস করে, তার আসলে ওয়েবসাইট নাই, তাহলে তার ওই পেজটা অবশ্যই তার বিজনেসের একটা অ্যাসেট, তাই না? অথবা অ্যাড অ্যাকাউন্ট। এখন অ্যাড অ্যাকাউন্ট কীভাবে অ্যাসেট? দেখেন, একটা বিজনেসের ধরেন যে প্রাণ, এখন প্রাণ কী কী প্রোডাক্ট সেল করে? প্রাণের গুঁড়া দুধ আছে, প্রাণের মশলা আছে, প্রাণের আদার্স অনেকগুলো প্রোডাক্ট আছে। এখন আপনি যখন অ্যাড রান করবেন, একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনি সবগুলো অ্যাড রান করছেন, প্রাণের গুঁড়া দুধের অ্যাড রান করছেন, মশলার অ্যাড রান করছেন, উমুক তুমুক হাবি জাবি যত যা আছে সব কিছুর অ্যাড রান করছেন। এখন সব প্রোডাক্ট যারা আসলে গুঁড়া দুধ কিনছে তারাও অ্যাড অ্যাকাউন্টে আছে, তাদের ইনফরমেশান, তারা যারা আসলে মশলা কিনছে তাদের ইনফরমেশন অ্যাড অ্যাকাউন্টে আছে। এখন আপনি যখন রিটার্গেটিং করতে যাবেন, তখন কারা মশলা কিনছিল, কারা গুঁড়ো দুধ কিনছিল, এটা কিন্তু আপনি ফাইন্ড আউট করতে পারবেন না, ঠিক আছে? এই কারণেই মানে প্রতিটা বিজনেসের আসলে রিকমেন্ডেশন থাকে এরকম যে মানে প্রতিটা গ্রুপের একটা করে অ্যাড অ্যাকাউন্ট করা, তাহলে ওটা সঠিক মানে খুব ভালোভাবে আসলে সেটা মানে মেনটেন করা যায়। অবশ্যই সেভাবে যে আপনি পারবেন না বিষয়টা এমন না, এটা করার জন্য আসলে একটু পরে আমরা আলোচনা করবো যে কী করতে হয়। তাহলে অ্যাড অ্যাকাউন্ট আপনার বিজনেসের একটা অ্যাসেট। তারপরে এই যে পিক্সেল যেটা বললাম, যে কেউ একজন ফেসবুক থেকে আসার পরে ধরেন অ্যাপেক্সে এখানে কোন প্রোডাক্ট দেখতেছে, কি করতেছে না করতেছে, কোন প্রোডাক্টের উপর ক্লিক করতেছে, কোনটা অর্ডার করতেছে, তাই না, কতদূর পর্যন্ত পেজ আমাদের স্ক্রল করতেছে, এই সবগুলো বিষয় কিন্তু আমরা ট্র্যাক করতে পারি। তাহলে ফেসবুক পিক্সেল অবশ্যই আপনার বিজনেসের একটা অ্যাসেট। এরপর হচ্ছে ইন্টিগ্রেট হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অথবা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এগুলো আমাদের বিজনেসের একটা অ্যাসেট, যে আমাদের পেজের মধ্যে কেউ একজন গেল, যার পর আমাদের পেজে সাপোজ ধরেন যে হোয়াটসঅ্যাপ ইন্টিগ্রেশন করা আছে, তাহলে হোয়াটসঅ্যাপে একটা ক্লিক দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে এসে আমাদেরকে মেসেজ করতে পারে বা আমাদের কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারে, তাহলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টও আমাদের বিজনেসের জন্য এক একটা অ্যাসেট ধরতে পারেন। অথবা আপনি ওদের যেটা বললাম যে ইভেন্ট বেস মার্কেটিং, তো ইভেন্ট ধরেন যে আপনার এই প্রোডাক্টের আসার পরে প্রতিটা এক একটা কাস্টমার এক একটা অ্যাকশনকে এক একটা ইভেন্ট বলে, সে আসলে কোন লোফার দেখতেছে, ওই লোফারের জন্য মানে ওইখানে ক্লিক করার পরে কোন ইভেন্ট ফায়ার হচ্ছে, এই জিনিসগুলো আমরা ট্র্যাক করে কিন্তু আমাদের ফেসবুক অ্যাড প্ল্যাটফর্মে পাঠাতে পারি, এবং পরবর্তীতে যে কতজন মানুষ অ্যাড টু কার্ট করলো, চেক আউট করলো, কোন পেজ ভিজিট করলো, সে আসলে লোফারে গেল না কেসে গেল, তাই না, এরকম আমরা কিন্তু দেখতে পারি। তাহলে ধরতে পারেন যে ওই ইভেন্টগুলো আমাদের বিজনেসের অ্যাসেট। তাহলে এই অ্যাসেটগুলো নিয়ন্ত্রণ হয় কোথা থেকে? এই যে বিজনেস ম্যানেজার থেকে। অথবা আপনার পেজের ধরেন যে আপনি একা মেইনটেইন করতে পারতেছেন না, তাহলে কিছু ইউজার অ্যাড করতে পারেন। সেটা কীভাবে ইউজার অ্যাড করতে পারেন? আচ্ছা, এটা একটু জুম করি, নিজেরই তো দেখতে অসুবিধা হচ্ছে। যে সেখানে কোনো পিপল অ্যাড করতে পারেন যারা আসলে আপনার পেজের ধরেন যে কমেন্টের রিপ্লাই দিবে বা মেসেজের রিপ্লাই দিবে, পোস্ট করবে, পার্টনার অ্যাড করতে পারেন, তাই না? তাহলে এই জিনিসগুলো কিন্তু
মানে আপনি বিজনেস ম্যানেজার থেকে নিয়ন্ত্রণ করতেছেন। অথবা ইভেন্ট যেটা বললাম, অথবা অডিয়েন্স সেকশনে কি করতে পারেন, আপনি কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারেন যে কতজন মানুষ অ্যাড টু কার্ট করেছে, কতজন মানুষ চেক আউট করেছে। এই কাস্টম অডিয়েন্স করে পরবর্তীতে তাদের সামনে একটা অফার ক্রিয়েট করতে পারেন। অথবা কি করতে পারেন, আপনার একটা ক্যাম্পেইন তৈরি করছেন, সেই ক্যাম্পেইনে আপনি একটা টার্গেটিং করছেন। এখন ওই রিলেটেড কিন্তু আরও আপনার ক্যাম্পেইন তৈরি করা লাগতে পারে। একটা ক্যাম্পেইনে আপনার উইনিং ক্যাম্পেইন হবে বিষয়টি এমন না। তাহলে পরবর্তীতে কিন্তু আপনি ওই অডিয়েন্স যেটা সিলেকশন করেছেন বা টার্গেটিং করেছেন সেটা কিন্তু সেভ করে রাখতে পারেন এবং পরবর্তী ক্যাম্পেইনে কিন্তু সেটা আপনি চালা দিতে পারেন বা টার্গেটিং করতে পারেন। অথবা যে আপনি কাস্টম অডিয়েন্স তৈরি করছেন যে ১,০০০ মানুষ আপনার এই পেজটা ভিজিট করেছে, মানে এই জুতোটা দেখছে, হ্যাঁ? এখন এইটা ট্র্যাক করার পরে যে গুগলকে বললেন যে ভাই, না সরি, ফেসবুককে বললেন যে ভাই আমার ১,০০০ মানুষ আছে এখানে এই কাস্টম অডিয়েন্সে, আমি এর মতো আরও ৫,০০০ মানুষ চাই, লুক এ লাইক, অর্থাৎ আমার মতোই দেখতে, মানে এই অডিয়েন্সের মতোই দেখতে, হ্যাঁ, লুক এ লাইক অডিয়েন্স। তাহলে ফেসবুক কিন্তু ওই ৫,০০০ আরও ৫,০০০ মানুষ আপনাকে দিয়ে দেবে যার ইন্টারেস্ট, বিহেভিয়ার এবং ডেমোগ্রাফি এই কাস্টম অডিয়েন্সের মতো ছিল। তাহলে এই অডিয়েন্স সেকশন কিন্তু আমরা নিয়ন্ত্রণ কোথা থেকে করতেছি? বিজনেস ম্যানেজার থেকে করতেছি। অর্থাৎ আমরা যা কিছুই করি না কেন আমাদের এই ফেসবুক মার্কেটিংয়ের জগতে সবকিছুই কিন্তু আমরা একটা বিজনেস ম্যানেজার থেকে মেইনটেইন করব। অর্থাৎ আপনি ধরতে পারেন যে সবার উপরে সত্যকে বিজনেস ম্যানেজার, তার উপরে কেউ নেই। এখন একটা বিজনেস ম্যানেজার কিভাবে ক্রিয়েট করতে হয় এই জিনিসটা আমি আপনাদেরকে প্রসেস এই মুহূর্তে দেখাতে পারবো, কারণ আমি রাইট নাও আমার একটা ফেসবুক প্রোফাইল, এখন এই ফেসবুক প্রোফাইলের আন্ডারে অলরেডি ফেসবুক বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা আছে। এই কারণে হয়তো আমি মানে ওইভাবে দেখাতে পারবো না, প্রসেসটা দেখা দেবো, আপনারা জাস্ট ওইভাবে প্র্যাকটিস করে ফেলবেন, না পারলে আমাকে বলবেন। প্রথমে আমাদের একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে হবে, আর বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার জন্য আমাদের কোথায় যেতে হবে? ধরেন আপনার একটা ব্রাউজারে যাবেন, যাওয়ার পর লিখবেন যে বিজনেস ডট ফেসবুক .com স্ল্যাশ দিয়ে লিখবেন ওভারভিউ, ওভারভিউ, ওভারভিউ। এবার এন্টার দেন। আচ্ছা, এরকম একটা অপশন পাবেন। দেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে অবশ্যই বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার আগে এই যে ব্রাউজার থেকে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতেছেন সেই ব্রাউজারে আপনার ফেসবুক প্রোফাইলটা লগ ইন থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না, ঠিক আছে? এখন আপনাদের একটা বিজনেসের একটা অ্যাকাউন্ট নেম দিতে হবে, যে দিয়ে দেন, যে ধরেন যে আমি দিলাম তার নেক্সট চেন, এটা এই নামে আছে, দেওয়া দেওয়া যায় বুট ক্যাম্প, বুট ক্যাম্প 1.0। অবশ্যই আপনার ভ্যালিড নাম দিতে হবে বিজনেসের। এরপরে আপনার হচ্ছে যেটা আপনার নাম সেটা আপনার ফেসবুক থেকে নিয়ে নিবে। এরপর বলতেছে ইওর বিজনেস মেইল দাও, তোমার একটা বিজনেস মেইল দাও। এখন বিজনেস মেইল বেসিক্যালি আসলে দেখতে কেমন হয়? বিজনেস মেইল দেখতে কেমন হয়, যেরকম ধরেন যে এরকম, যে support@apex.com, info@apex.com, এরকম কিন্তু বিজনেস মেইলগুলো হয়ে থাকে। আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন যে বিভিন্ন জায়গায় আসলে এই ধরনের মেইলটাই ইউজ করা হয়ে থাকে। এখন এটাতে দেখতে পাচ্ছি না, যাই হোক। তো আমরা বেসিক্যালি যেটা ইউজ করি সেটা হচ্ছে জিমেইল বা গুগলের একটা মানে ফ্রি মেইল ভার্সন আর কি। তো সেটা আসলে আমরা কি এখানে ইউজ করতে পারবো? এখন সে বলেছে যে ভাই তুমি বিজনেস মেইল দাও। এখন আপনি জিমেইলটি আপনার বিজনেস পারপাসে ইউজ করেন, সেক্ষেত্রে আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। অবশ্যই এখানে ওই আপনার ডোমেইন রিলেটেড যে নেমগুলো হয়ে থাকে বিজনেস নেম, বা আপনার সিপ্যানেল থেকে যেগুলো আসলে বিজনেস মেইলগুলো ক্রিয়েট করে থাকে সেগুলো দেওয়া উচিত, সেগুলো দিলে সবচেয়ে বেটার। আদারওয়াইজ কিন্তু আপনি করতে পারেন, কিছু করার নেই। তো আমরা ধরেন যে এটা দিয়ে দিই, ভুলে গেলাম নাকি কোনটা, 249, ওকে, তো দিয়ে দিলাম। দেওয়ার পরে জাস্ট ইনফরমেশন দেওয়ার পরে সাবমিট দিয়ে দেবেন। আমাকে মেবি দিবে না এবং দেওয়ার কথাও না, জাস্ট সাবমিট দিয়ে দিবেন। একটা ইনফরমেশন আনএবল টু ক্রিয়েট অ্যাকাউন্ট, ইউ হ্যাভ দ্য রিচ দ্য লিমিট অফ ফর দ্য নাম্বার অফ বিজনেস ইউ ক্যান ক্রিয়েট অ্যাট দিস টাইম। অর্থাৎ তাদের যে একটা লিমিট থাকে সেই লিমিট আমি ক্রস করে ফেলছি, যদিও আমি দুটোই আমার বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা, বাট কেন যে দেন আমি জানি না। বাট ওইখানে দেওয়ার পর আপনাকে ডিরেক্টলি নিয়ে আসবে যে জায়গাতে, সেটা আমি আপনাদের একটু দেখাই। মানে ডিরেক্টলি নিয়ে আসবে, মেটা বিজনেস সুইটও নিয়ে আসতে পারে, অথবা আপনাকে এই জায়গাতে নিয়ে আসতে পারে, মেটা বিজনেস সুইচ এই জায়গাতে নিয়ে আসতে পারে, অথবা এখান থেকে ডিরেক্টলি হচ্ছে এই যে গো টু বিজনেস ম্যানেজার এই জায়গাতে নিয়ে আসতে পারে। আচ্ছা, ডিরেক্টলি আপনাদের এই জায়গাতে নিয়ে আসবে। এখানে আসার পরে আপনাদের প্রথম এবং প্রধান কাজ হবে, আপনি থ্রি ডটে ক্লিক করবেন, অথবা এখানে সেটিংসে ক্লিক করতে পারেন। ক্লিক করার পর আপনি সেটিংসে চলে যাবেন। টু ফ্যাক্টর অথেন্টিকেশন আসলো কেন হঠাৎ করে?
এখন কোথায় গেছে এটা? আর ফোনে আসছে? ফোনে তো চলে আসছে দেখতেছি। এর মধ্যে কোড মোড আবার আসে। হয়েছে, আর বলতে হবে না, বুঝছি। এর মধ্যে কোড মোডও দেওয়া শুরু করে দিচ্ছে, বাবুরে। আচ্ছা, তাহলে আমাদের প্রথম কাজ কি? সেটিংসে আসা। আমরা আবার একটু ঢুকে, ওকে। তাহলে সেটিংসে ক্লিক দেওয়ার পর আপনারা যে জায়গায় যাবেন ডিরেক্টলি নিচের দিকে আসবেন। আসার পরে যে বিজনেস ইনফো নামে, যে বিজনেস ম্যানেজার, বিজনেস, আচ্ছা এটা কি চেঞ্জ হয়ে গেছে ইয়েটা? সেটিংসটা হওয়ার তো কথা না। বিজনেস অ্যাসেট, আচ্ছা এই যে বিজনেস ম্যানেজার, এখানে ক্লিক দিবেন। দেওয়ার পর এতে গো টু বিজনেস, এখানে এটা থাকে আসলে গো টু বিজনেস ম্যানেজার সেটিংস থাকে, বাট একটু ভিতরে নিয়ে গেছে। এতে গো টু বিজনেস ম্যানেজার একটু ক্লিক দিয়ে দিবেন। একটু খুঁজে খুঁজে দেখবেন যে অ্যাকচুয়ালি বিজনেস গো টু বিজনেস সেটিংসটা কোথায় আছে বা বিজনেস ম্যানেজার কোথায় কোথায় আছে। যেভাবে দেখালাম এভাবেই থাকবে আশা করি। আচ্ছা, ক্লিক দিলাম। নিচের দিকে আসেন, একটু নিচের দিকে আসবেন তারপরে, ঠিক আছে? আসার পর দেখবেন যে বিজনেস ইনফো নামে একটা জায়গা পাবেন, বিজনেস ইনফো, এখানে একটা ক্লিক দিবেন। এরপরে আপনার বিজনেসের ইনফরমেশন জাস্ট এখানে অ্যাড করে দিবেন। তাহলে কি হবে? এই অ্যাড অ্যাকাউন্টের মানে অর্থাৎ বিজনেস অ্যাকাউন্টের হেলথটা ভালো থাকবে, সহজে এটা আর কি রেস্ট্রিক্টেড করবে না। আদারওয়াইজ কিন্তু অনেক সময় রেস্ট্রিক্টেড করে দেয়। কি করতে পারেন? আপনি এখান থেকে আপনার বিজনেস যে নামে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করেছেন সে চাইলে চেঞ্জ করে দিতে পারেন। অথবা আপনার যে এখানে কোনো কিছুই থাকবে না, ঠিক আছে? এখানে এডিট বাটনে দিয়ে আপনি টোটাল ইনফরমেশনগুলো অ্যাড করে দেবেন এখানে। তাহলে কি হবে? তাহলে আপনার বিজনেস মানে এই অ্যাকাউন্টের হেলথটা ভালো থাকবে। তো দিয়ে দেন এখানে। এরপর এটা আনভেরিফাইড করা আছে, সমস্যা নেই। অ্যাড অ্যাকাউন্ট লিমিট, এখানে আপনাদের সর্বোচ্চ একটা থাকতে পারে। প্রথমে আমার এখানে 3টা আছে, যখন যত বেশি আমি অ্যাড অ্যাকাউন্ট অ্যাড চালাবো তখন তত বেশি এখানে লিমিট দিয়ে দিবে। তো এই কাজগুলো করার পর আপনি জাস্ট সেভ দিয়ে দিবেন, সেভ দিয়ে জাস্ট বের হয়ে যাবেন। এরপরে আপনার এখানে আর কিছুই করতে হবে না। এরপরে আপনাকে একটি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। বিজনেস ম্যানেজারের আন্ডারে বেসিক্যালি আমাদের অ্যাড অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করা হয়ে থাকে। তো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্যে তো আপনাকে দুইভাবে করতে পারেন। একটা হচ্ছে ডিরেক্টলি আপনি ফেসবুকে পেজে ঢুকবেন। ফেসবুক পেজে ঢুকি, 18 বেজে গেছে। আমি যদি একটু পেজে ঢুকি, পেজে আসলাম। আমারও যদিও অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তবে আমি আপনাদের প্রসেসটা একটু দেখাই। পারবেন আশা করা যায়, না পারলে অবশ্যই গ্রুপ আছে, আমাদের গ্রুপে তো পোস্ট করে দিচ্ছেন, সমস্যা নেই। ফেসবুক পেজে আসবেন প্রথমে। আসার পর এখান থেকে বিজনেস সুইটে ঢুকতে পারেন, অথবা এখানে ডিরেক্ট বিজনেস সুইট লিখলেও আসতো। এই যে মেটা বিজনেস সুইট, এখানে একটা ক্লিক দিয়ে দেন। ক্লিক দেওয়ার পরে এখানে এই যে অল টুলস আছে 3 লাইন, এখানে একটা ক্লিক দিবেন। আচ্ছা, এখানে ক্লিক দেওয়ার পরে নিচের দিকে আসবেন, ঠিক দেখবেন যে অ্যাডভার্টাইজ কোথায় লেখা আছে, এই পাশে লেখা আছে। এই জিনিসটা আপনার এই পাশে নাও থাকতে পারে, এই পাশেও আসতে পারে, বিচলিত হওয়ার কোনো কারণ নেই। দেখবেন যে এটা কোথায় লেখা আছে, এর নিচে আসবেন, দেখেন অ্যাড ম্যানেজার নামে একটা অপশন পাবেন। আপনার যদি আগে থেকে অ্যাড ম্যানেজার ক্রিয়েট করে থাকে তাহলে ডিরেক্টলি আমি যেখানে ক্লিক দিচ্ছি সেখানে নিয়ে যাবে। আর যদি ক্রিয়েট করে না থাকে জাস্ট আপনি দুটো স্টেপ আপনাকে ফলো করতে হবে। ওখানে একটা ক্যাটাগরির নাম দিতে হবে, দেন আপনাকে হয়তো দু একটা জায়গায় ক্লিক দিতে হবে, দেন হচ্ছে আপনি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন ফাইনালি। কঠিন কাজ না, এটা একদম ইজি একটা ওয়ে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার। আর যদি তাও না পারেন তাহলে হচ্ছে আমি অন্য একটা ফেসবুক লগ ইন করবো, যাই হোক এটা ম্যানেজ করে নিয়ে লগ ইন করে আমি জাস্ট হয়তোবা ওইটুকু রেকর্ড করে এটার সাথে মানে অর্থাৎ এই ভিডিওর সাথে অ্যাড করে দেবো। অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে অর্থাৎ 2 থেকে 3টা আপনাকে স্টেপ ফলো করতে হবে। একটু ট্রাই করিয়েন। যদি না পারেন আমি এই ভিডিওর সাথে অ্যাড করে দিব সেটা অন্য একটা ফেসবুক প্রোফাইল থেকে করে, জাস্ট 1 মিনিটের একটা ভিডিও। এরপরে আপনাকে ডিরেক্টলি এই জায়গাতে নিয়ে আসবে এবং এখানে কোনো কিছু থাকবে না, ঠিক এরকম করেই লেখা থাকবে, এরকমই থাকবে। এখান থেকে আমরা পরবর্তীতে ক্লাস স্টার্ট করব যে অ্যাকচুয়ালি আমরা কীভাবে অ্যাড ক্রিয়েট করতে পারি বা অ্যাড ক্রিয়েট করার আগে আমাদের কোন বিষয়গুলো জানতে হবে, আমরা নেক্সট ক্লাসে সেটা দেখব। এবং আপনারা ট্রাই করবেন আপনার বেসিক্যালি আজকের যে ক্লাসের মূল আলোচনা সেখান থেকে আপনাদের হোমওয়ার্কটা থাকবে এটা, যে আপনি একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। যদি না পারেন আমাকে বলবেন, আমি আপনাকে দরকার হেল্প করব। আর পাশাপাশি একটি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ওটাও যদি না পারেন আমি আপনাকে বলে দেবো এবং দেখিয়ে দেবো, সমস্যা নাই। জুম মিটিংয়ে বলেন বা মিটে আমি করে দেবো। আর তাও যদি না হয়, যদি বেশি প্রবলেম হয় তাহলে আমি অন্য কারো ফেসবুক আইডি লগ ইন করে বা তার কম্পিউটারে আমি 1 মিনিটের একটা ভিডিও রেকর্ড করে এই ভিডিওর সাথে অ্যাটাচড করে দিয়ে দেবো, ঠিক আছে? এখন
বলেন আপনাদের কি অবস্থা, জানার আছে আর কিছু আজকের ক্লাসে? হ্যাঁ ভাইয়া, ওই যে ভাই অ্যাডভার্টাইজার যে ওয়ানা ছিল, ও যে ধরেন $1 বিট করছিল, হুম, বুঝলেন? ওর কাছ থেকে কি পুরো $1 কেটে নিব নাকি কমও করতে পারে? কম কাটতে পারে। ও আচ্ছা, ওটা জাস্ট একটা ওইটা ভাই এস্টিমেটেড ধারণা, কিভাবে কাটবে? ওটা ওইরকমই যে হবে বিষয়টা এমন না, হ্যাঁ? একটা এস্টিমেটেড ধারণা, এটা ফেসবুক থেকে কিন্তু এটা আসেনি। ফেসবুক এরকম কিছু বলে নাই, হ্যাঁ? জাস্ট আচ্ছা, আপনার বোঝার সুবিধার্থে জিনিসগুলো আসলে কিভাবে কাজ করে, বিট কিভাবে হয়, কিভাবে একটা একজনের অ্যাড সামনে দেখায়, পরে দেখায়, এটাই আরকি। না, না, ফেসবুকে ওইটা তো একটা ভাই বুঝতে পোস্ট পারছি, কিন্তু ওই দেখছিলাম। যে প্রথম ইউজারে যে টাকাটা কাটবো, মানে প্রথম ইউজারের জন্য যে টাকাটা কাটবো, বুঝলেন না? প্রথম যারা দেখাইবো হুম, হুম, ওর জন্য যে টাকাটা কাটবো আর কি, যে ধরেন আমি ধরেন একটা মেসেজ জন্য কি $1 মানে ইয়ে দিয়ে রাখছি ম্যাক্সিমাম, এখন এখানে কোনো মানুষের বিট করে নাই, হুম। কিন্তু ওইখানে আমার কত কাটতে পারে? একও কাটতে পারে, আবার কমও কাটতে পারে। ও আচ্ছা, ওই ওই কিওয়ার্ড মানে যেটার উপর আর কি যাদের টার্গেট করছে ওইটার উপর ডিপেন্ড করে না? এখানে কিওয়ার্ড নাই তো, এখানে জাস্ট মানুষের উপর দেখানো। মানে আমি বলছি দেখা যাচ্ছে যাদের টার্গেট করছি, অ্যাড করতে যাদের থাকে। টার্গেট করছে ওদের উপর ডিপেন্ড করে। না, না, অ্যাড, হ্যাঁ, হ্যাঁ, ওটাই করতে বুঝতে পারে। পারছি ভাইয়া। বলেন, আর কার জন্য কিছু বলতে চাচ্ছিলেন? ওই যে আমি কইতেছিলাম যে ফেসবুকে কিংবা অ্যাডভার্টাইজিং এ মানে সেল গ্যারান্টি দিয়ে কি আসলে কখনো কোনো মার্কেটে কাজ করে নাকি? পৃথিবীর কোনো মার্কেটারে কোনো প্ল্যাটফর্মে সেল গ্যারান্টি নাই। বুঝেন নাই? আচ্ছা, যদি সেটাই। দেয় তাহলে বুঝতে হবে যে ভাতাবাজি, ঝামেলা আছে। মানে পৃথিবীর কোনো মার্কেটার আগে থেকে বলতে পারবে না সেল কত আসবে। একটা এস্টিমেটেড ধারণা দিতে পারে, আপনার কনটেন্ট দেখে, আপনার অ্যাড কপি দেখে ধারণা দিতে পারে যে হ্যাঁ, এটার রেজাল্ট হয়তো ভালো আসবে। সবকিছুই ভালো, মানে ডিমান্ড ভালো। একটা ফেসবুকের পোস্ট দেখছিলাম আজকে, সেটা মানে বলতেছে যে আমি এত থেকে এত খরচ করবো, আমাকে সেল গ্যারান্টি দিন। এখন এরকম হইতে পারে যে সে $1000 খরচ করবে ১ মাসে। এখন ও বলতেছে ভাই আমি $1000 খরচ করব, আমি $5000 এর সেল নিব। এখন ও এটা পোস্ট করতেই পারে। মানে আই মিন একজন বায়ার সেটা বলতেই পারে। কারণ তার বিজনেস, সে টাকা ফুরাচ্ছে। সে এটা তার ডিমান্ড থাকতে পারে। কিন্তু কোনো অ্যাডভার্টাইজার ডিরেক্টলি বলতে পারবে না যে ভাই ঠিক আছে, আমি আপনাকে, আপনি 1000 দেন, আমি $5000 এর আপনাকে সেল নিয়ে এসে দেবো। $1000 খরচ করুন, $5000 সেল। এটা কিন্তু ডিরেক্টলি বলতে পারবে না। সে বলতে পারবে যে হ্যাঁ ভাই, আমি ট্রাই করব। দেখব। টেস্ট করে দেখবে। যদি পারি দ্যাটস গুড। বাট আগে থেকে কখনো বলা উচিত না, বা বলতে পারবে না এটা। ঠিক, ওকে, তো ঠিক আছে, তাহলে কোশ্চেন-টোশ্চেন যদি না থাকে তাহলে আমি আর আমাদের ৯:২৪ বেজে গেছে। আমি একটু ৬ মিনিট রেস্ট করে আমার আবার ক্লাস আছে ৯:৩০ থেকে একটু জয়েন করব। ঠিক আছে, খেলেন। ঠিক আছে? তাহলে ভালো থাকেন সবাই। আর এই ২ টা কাজ করিয়েন, হ্যাঁ? একটা ওই বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার ট্রাই করেন। আর একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার ট্রাই করেন। না পারলে আমাকে বলিয়েন, আমি হেল্প করব। আর তাও যদি না হয় তাহলে ১ মিনিটের একটা ভিডিও আমার কলিগ-টলিগের যাই হোক, ফেসবুক আইডি-টাইডি লগইন-টগইন করে দেবনি।